হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো এবং তোমাদের এক্সামের প্রিপারেশন খুব ভালোই চলছে। ওকে, কারণ সামনেই পরীক্ষা আছে। তাহলে তোমরা খুবই মন দিয়ে নিশ্চয়ই পড়াশোনা করছো। ঠিক আছে, পড়াশোনা ঠিক করে চালিয়ে যাও। আর কি করবে, সাধারণত এই পরীক্ষা আছে, পরীক্ষার সময় কি হয়, বেশি না পড়ে কোশ্চেন অ্যান্সার সলভ করতে থাকো। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার সলভ করতে থাকলে নিজের একটা কনফিডেন্স ডেভেলপ হবে এবং এই কনফিডেন্সটা কিন্তু পরীক্ষার হলে কাজে লাগবে, কারণ তুমি যত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে নিজের একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিন্তু বেশি কথা বলবো না। আমি প্রতিবারেই বলি, বেশি কথা বললে কিন্তু ভিডিওর লেন্থ বেড়ে যায়। দরকার নেই। আমার যে টার্গেট, সেই টার্গেটটা আমাদেরকে ফিল আপ করতে। তো আজকে তোমাদের সামনে 2022-এ সিজন 1 এর কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি, পদার্থবিদ্যা অবশ্যই। 2022-এর সিজন 1 এর কোশ্চেন গুলো। ঠিক আছে, দেখা যাক আমাদের জন্য প্রথম কোশ্চেন কি অপেক্ষা করছে। আচ্ছা, ফার্স্ট দেখো, একটা কোশ্চেন ম্যাথ টাইপের কোশ্চেন, ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিয়েছে। যে মনে করো যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল, তাহলে ওই তাপমাত্রার জলে ওই লবণের দ্রাব্যতা কত হবে? ঠিক আছে, এটা কিন্তু সোজা, অর্থাৎ মানে কোশ্চেন গুলোকে করতে গেলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা জানলেই হয়ে যাবে ম্যাথটা। ঠিক আছে, সোজা অঙ্ক, কারণ আমরা জানি দেখো যে দ্রাব্যতা সম্বন্ধে আমরা কি জানি, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর। আচ্ছা, এখানে দেখো 50 গ্রাম জল চেয়েছে, তাহলে 50 গ্রাম যে জল বলেছে, তাহলে 50 গ্রাম হচ্ছে যে জলটা, সেটা হচ্ছে দ্রাবকের ভর। আর দ্রাব যেখানে যেখানে দ্রাবটা হচ্ছে কি সাধারণ লবণ, সেটা কত বলেছে না 20 গ্রাম। তাহলে 20/50 × 100, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 40। ঠিক আছে, তাহলে আমাদের ওই পার্টিকুলার টেম্পারেচারে লবণ যে আছে, সেই লবণের যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতা হয়ে যাবে কত, 40 হয়ে যাবে। ওকে, ঠিক আছে, দেখা যাক আমাদের জন্য নেক্সট কি কোশ্চেন আসতে চলেছে। নেক্সট একটা হচ্ছে ডান ডান আর বাম, এই যে ডান সাইড আর বাম সাইড, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কে আমাদেরকে মেলাতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর জন্য আমরা সব থেকে যেটা ইজি, যেটা জানি আমরা, আমাদের পড়ে পড়ে অভ্যস্ত, তাহলে সেগুলো আমরা ফার্স্ট ফার্স্ট সোজা সোজা গুলো করে ফেলি। দেখো, আমি যদি দেখি ক্যালসিয়াম অক্সাইড NaOH CaCl2HNO3। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড একটু অপরিচিত লাগছে। ক্যালসিয়াম অক্সাইড আমরা জানি যে এটা হচ্ছে একটা ক্যালসিয়াম অক্সাইড, মানে ধাতব অক্সাইড, কিন্তু ওটা কি হবে, অ্যাসিড হবে না বেস হবে না অ্যালকালি হবে না সল্ট হবে, অতটা জানি না। NaOH একটু মনে হয় জানি, কারণ হচ্ছে আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে যারা OH মাইনাস দেয় সাধারণত তাদেরকে বেস বলে থাকি, ক্ষার বলে থাকি। দেখা যাক ওটা ক্ষার হবে না ক্ষারক হবে, কারণ এখানে দুটো অপশন দিয়েছে, কি ক্ষারকও দিয়েছে আবার ক্ষারও দিয়েছে, অর্থাৎ বেসও দিয়েছে অ্যালকালিও দিয়েছে। দেখা যাক। আচ্ছা, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, দেখো এখানে একটা ইজি, কেন, কারণ হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে একটা ধাতু এবং অধাতু মিললে কি যৌগ গঠন করে, সাধারণত লবণ। ঠিক আছে, সল্ট। সাধারণত কি তৈরি করে, সল্ট তৈরি করে। ঠিক আছে, সাধারণত কি হবে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডটা হয়ে যাবে ডি। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে যাবে ডি, সল্ট। ওকে, আচ্ছা, HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি, তাহলে এটা হয়ে যাবে কি না নাইট্রিক অ্যাসিড, এ হয়ে যাবে। ওকে, নাইট্রিক অ্যাসিড। এবার পড়ে রইল ক্যালসিয়াম অক্সাইড আর NaOH। এবার অনেকের হয়তো মাথায় ঘুরছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষার হবে না ক্ষারক হবে। অর্থাৎ যদি আমরা ক্ষারক এবং ক্ষারের ডেফিনেশনটা জানি, তাহলে ইজিলি বলে দিতে পারবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হবে না ক্ষারক হবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড যা হবে তার উল্টোটা কি হয়ে যাবে, মানে ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে সেটা বাকিটা হয়ে যাবে, যেটা পড়ে থাকছে। দেখা যাক, তাহলে আমাদেরকে দুটো সংজ্ঞা জানতে হবে, একটা হচ্ছে বেস মানে হচ্ছে ক্ষারক, আর একটা হচ্ছে অ্যালকালি বা ক্ষার। দেখো, আমি তোমাদের সামনে একটু নোট করে দিয়েছি। তাহলে দেখো, অ্যালকালি, অ্যালকালি মানে হচ্ছে ক্ষার, কাকে বলছে না ধাতব হাইড্রোক্সাইড। তাহলে যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন দান করে। ঠিক আছে, তাহলে কি বললাম, যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি করে OH মাইনাস আয়ন দেয়, তাদেরকে আমরা কি বলবো, ক্ষার, অর্থাৎ অ্যালকালি। আর ক্ষারক কাকে বলবো, না যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড কিংবা অক্সাইড, হাইড্রোক্সাইড কিংবা অক্সাইড জলে দ্রবীভূত হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, জলে দ্রবীভূত হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ OH মাইনাস দিতে পারে, নাও দিতে পারে। তাহলে তাদেরকে আমরা কি বলবো, ক্ষারক বলবো। বেশ, যেরকম ফেরিক হাইড্রোক্সাইড FeOH এর বলছি, ওটা কিন্তু কিন্তু জলে কিন্তু দ্রবীভূত হয় না, তাহলে OH মাইনাস আয়ন দেয় না, তাহলে ওটাকে কি আমরা ক্ষার বলবো। ওকে, তাহলে আমাদেরকে ডেফিনেশনটা জানতে হবে। তাহলে কি হলো, তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী কি হবে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারও হবে ক্ষারক হবে। কেন না, এটা তো একটা হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মানে হচ্ছে
এখনই ক্ষারের সংজ্ঞাই বললাম যে যে সমস্ত হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন দেয়। আবার ক্ষারকের সংজ্ঞাই বললাম যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড বা অক্সাইড জলে দ্রবীভূত হতে পারে নাও হতে পারে। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা ক্রুসিয়েবল রোল আছে কি না, ওটা ক্ষার এবং ক্ষারক। কারণ একটা কোশ্চেন থাকে তোমাদের জন্য যে সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। ওকে, তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে NaOH হচ্ছে একটা অ্যালকালি, কারণ এই হচ্ছে জলে দ্রবীভূত হয়ে কি হবে OH মাইনাস আয়ন করবে, আয়ন দিবে, তাহলে ওটা হয়ে যাবে ক্ষার। আর ক্যালসিয়াম অক্সাইড এটা ক্ষারক কেন বলেছি না, ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয়ে হতে পারে নাও হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড অবশ্যই জলে দ্রবীভূত হবে। ওকে, দিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। তাহলে যদি আমরা দেখি তাহলে ক্যালসিয়াম অক্সাইড যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বেস। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে এর অপশনটা হয়ে যাবে 1 হয়ে যাবে বি, ঠিক আছে, অর্থাৎ এর অপশনটা হয়ে যাবে কারেক্ট অপশন। ওকে, ঠিক আছে, তাহলে দেখা যাক নেক্সট স্লাইডে আমাদের জন্য কি কোশ্চেন অপেক্ষা করছে। আচ্ছা, বলেছে দেখো যে অক্সিজেন এবং নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 এবং 28। প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে ওই একই উষ্ণতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? এটা সোজা কোশ্চেন একদম। কেন না, আমরা জানি এসটিপি তে 1 মোল, ঠিক আছে, 1 মোল গ্যাস কত কি করে না 22.4 লিটার আয়তন দখল করে। তাহলে 1 মোল মানে হচ্ছে তার কি আণবিক, যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে তার 1 মোল মানে হচ্ছে, যদি বলি 1 মোল অক্সিজেন তাহলে ওটা সমান হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। তাহলে 32 গ্রাম অক্সিজেন কত আয়তন দখল করবে 22.4 লিটার। তাহলে এখানে 1 মোল নাইট্রোজেন মানে হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে এখনই বললাম এসটিপি তে কি হয়, 1 মোল গ্যাসীয় পদার্থ কি করে 22.4 লিটার আয়তন দখল করে। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন। তাহলে এসটিপি তে এটাও কিন্তু কি করবে 22.4 লিটার আয়তন দখল করবে, কারণ তার ডেফিনেশন অনুযায়ী এসটিপি তে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে কি করবে যে 1 মোল গ্যাসীয় পদার্থ কত আয়তন দখল করে 22.4 লিটার। তাহলে 1 মোল মানে হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন কত করবে, 1 মোল যদি 22.4 করে তাহলে নিশ্চয়ই 28 গ্রাম নাইট্রোজেন 22.4 লিটার দখল করবে। ওকে, দেখা যাক এরপরে আমরা নেক্সট কোশ্চেন চলে আসছি। দেখা যাক আমাদের জন্য কি কোশ্চেন অপেক্ষা করছে। আচ্ছা, এটা দেখো, এটা তোমরা পারবে কারণ হচ্ছে এটা চার্লস এবং বয়েলস এর সমন্বয় সূত্র। দেখো চার্লস এর সূত্র অনুযায়ী আমরা কি জানি ভি ভ্যারিজাজ টি হয়, আর বয়েল যে সূত্র বলেছে ভি ভ্যারিজাজ 1/p হয়। তো ভি ভ্যারিজাজ 1/p যখন কি হয়, মাস আর টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে কার, গ্যাসের। আর চার্লসের ক্ষেত্রে কি হয় ভি ভ্যারিজাজ টি, যখন প্রেসার এবং মাসটা কনস্ট্যান্ট হয়। এবার দুটোকে যখন আমরা কম্বিনেশন করব তাহলে কি হয়ে যাবে ভি ভ্যারিজাজ টি/পি। তাহলে এবার এটাকে আমরা কি করব, পিভি গুণ করে দেবো বাই টি করে দেবো, কনস্ট্যান্ট করে দেবো, দিলে কি হয় P1V1/T1 ইকুয়ালস টু কি হয়ে যাবে P2V2/T2। তাহলে এই অ্যান্সারটাই কারেক্ট হবে। তো সোজা। আচ্ছা, দেখা যাক এরপর আমাদের কি কোশ্চেন অপেক্ষা করছে নেক্সট স্লাইডে। আচ্ছা, বলেছে when parallel rays of light coming from far away distance fall on a concave mirror। concave mirror মানে হচ্ছে কি অবতল দর্পণ, ঠিক আছে। তাহলে এখানে বলেছে বহিরাগত এক উচ্চ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণ বলেছে, ঠিক আছে। গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাকে কি বলবো। দেখো এটা আমি তোমাদের সামনে এরকম করে দিয়েছি। দেখো বলেছে গোলীয়, গোলীয় মানে সেটা অবতল হতে পারে বা উত্তল দর্পণ হতে পারে। তাহলে এখানে দেখো, তাহলে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, ঠিক আছে, যখন প্রধান অক্ষ বরাবর এসে একটা পার্টিকুলার পয়েন্ট যেটাকে আমরা কি বলি মুখ্য ফোকাস, ঠিক আছে, তাহলে মুখ্য ফোকাসে কিন্তু মিলিত হচ্ছে বা এটাকে ফোকাসই বলবে। ওকে, এখানে তাহলে ফোকাস হবে, তাহলে উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, কনভেক্স মিরার হোক বা কনকেভ। কনকেভ মানে হচ্ছে অবতল দর্পণ আর কনভেক্স মানে হচ্ছে উত্তল দর্পণ। তাহলে যে কোনো দর্পণে হোক না কেন এটা কি হবে ফোকাসে গিয়ে মিলিত হবে। ওকে, তাহলে আমাদের সি অ্যান্সারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, এবার বলেছে যে উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্স নিয়েছে যে সাপোজ দা ফোকাল লেন্থ অফ দা কনভেক্স লেন্স। তাহলে এখানে কি বলছে উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্সে কি বলছে যে ফোকাস দূরত্ব f, ঠিক আছে। তাহলে লেন্সটির একদিকে অক্ষের উপর ঠিক 2f দূরত্বে একটি বস্তু রাখেছে। তাহলে 2f দূরত্বে যদি বস্তুটাকে রাখা হয় তাহলে তার প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার কেমন হবে এবং প্রতিবিম্ব সম্বন্ধে জানতে চাইছি। ওকে, দেখা যাক। আমি এখানে কিন্তু
তোমাদের সামনে একটা পিকচার এঁকে দিয়েছি, এই পিকচারটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো, তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এটা এফ, আর এটা হচ্ছে কত 2f ডিস্টেন্স। তাহলে 2f ডিস্টেন্সে যদি আমরা এখানে একটা বস্তুকে রাখি, তাহলে ওর যে প্রতিবিম্বটা, ও প্রতিবিম্বটাও কিন্তু কি হচ্ছে 2f ডিস্টেন্সে অপর সাইডে গঠিত হবে। ওকে, এবং সেই প্রতিবিম্বটা কি হবে, সৎ হবে, ঠিক আছে, অবশীর্ষ মানে উল্টানো, এবং বস্তুর আকারের সমান হবে। তাহলে কি কি হলো, সৎ, অবশীর্ষ এবং বস্তুর আকারের সমান হবে। তাহলে দেখো লেন্সের অপর দিকে 2f দূরত্বে কি বলেছে, না এটা এটা হবে না, এটা হবে ডি, লেন্সের উপর দিকে 2f দূরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্বের সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে উল্টা প্রতিবিম্বের সৃষ্টি। তাহলে আমাদেরকে কি বললো, যে 2f দূরত্বে যদি আমরা কখনো কোনো একটা বস্তুকে রাখি, তাহলে একই আকারে, ঠিক আছে, সাইজ একই, কিন্তু অসৎ, সৎ আর উল্টা মানে অবশিষ্ট প্রতিবিম্ব একটা গঠিত হবে। ওকে, নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। এটা হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ডাজ নট ইজিলি পার্টিসিপেট ইন এনি কেমিক্যাল রিঅ্যাকশন। দেখো, কেমিক্যালি খুব ইনার্ট, অর্থাৎ ওরা কি করছে, যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কারা করতে চাইবে না, না আমরা জানি, আমরা পড়েছি পর্যায় সারণীতে পড়েছি, যাদের কিন্তু বহিস্থ কক্ষে অক্টেট ফিল থাকে। অক্টেট ফিল মানে হচ্ছে, দেখো যে কোনো কেমিক্যাল রিয়াকশনই হোক না কেন, তার বহিস্থ কক্ষের ইলেকট্রনই দায়ী থাকে। এবার বহিস্থ কক্ষের ইলেকট্রন গুলো যদি স্টেবল হয়ে যায়, ঠিক আছে, স্টেবল হয়ে, অর্থাৎ মৌলটা যদি স্টেবল হয়ে যায়, ঠিক আছে, তাহলে স্টেবল হয়ে গেলে ওটা কিন্তু রিয়াকশন করতে চাইবে না। কারণ কি না, সে তার স্টেবিলিটি কখনো লস করতে চাইবে না। কিন্তু এদিকে যেরকম সোডিয়াম, কার্বন, নিকেল, এইগুলোকে লক্ষ্য রাখো, এইগুলো কিন্তু যৌগ গঠন করে। সোডিয়াম ক্লোরাইড করে, C2H2, বিভিন্ন রকমের অর্গানিক জৈব যৌগ আছে সেগুলো গঠন করে। এখানে নিকেলের কিন্তু তোমরা হয়তো বুঝতে পারো, নিকেলও কিন্তু একটা কমপ্লেক্স যৌগ আছে, সেই কমপ্লেক্স যৌগ গঠন করে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো আর্গন, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় কেন, কারণ হচ্ছে এগুলো হচ্ছে কেমিক্যালি ইনার্ট। কেন না, এদের বহিস্থ কক্ষ অক্টেট ফিলাম থাকে, অর্থাৎ অষ্টক রুলকে এরা মেনে চলে। অষ্টক রুল মেনে চলার জন্য এদের বহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা খুব বহিস্থ কক্ষটা খুব ব্যালেন্সড ওয়েতে থাকে। তাহলে এরা নিজেরা কিন্তু ডিস্টার্ব হতে চায় না, কারণ স্টেবিলিটি কিন্তু কেউ নষ্ট করতে চায় না। কিন্তু পরবর্তীকালে যখন তোমরা একটু হায়ার ক্লাসে যাবে, দেখা যাবে এই গ্রুপের মানে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপের জেনন বলে একটা তোমার হচ্ছে জেনন বলে একটা মৌল আছে, ও কিন্তু ইনার্ট গ্যাস ফ্যামিলির মধ্যেই পড়ছে। তাহলে ও কিন্তু অনেক ধরনের হ্যালাইড HCF2, HCF4 বা অক্সাইড HCO3 এই ধরনের কিন্তু যৌগ গঠন করে। কারণ হচ্ছে একটাই কারণ, যে কি না, ওর হচ্ছে আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন শক্তির মানটা খুবই কম। তাহলে কম হওয়ার জন্য কি হচ্ছে, সহজে ইলেকট্রন ওর বহিস্থ কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছে। আর ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে কি, অবশ্যই যৌগ গঠন করতে পারবে। আর ইলেকট্রন যতক্ষণ স্টেবিল পর্যায়ে এসে কিন্তু যৌগ গঠন করতে পারবে না। তাই আমরা এই অ্যান্সারটা হয়ে যাবে কি, আর্গন হয়ে যাবে। ওকে, ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখা যাক এবার আমরা নেক্সট স্লাইডে আমাদের জন্য কি কোশ্চেন অপেক্ষা করছে দেখে নিই। বলেছে দেখো, যে আমরা একটা বলকে সোজা যদি উপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে সেটি সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়, তখন তার কি পরিবর্তন হবে, মানে তার স্থিতিশক্তি এবং গতিশক্তি। দেখো, গতিশক্তি এবং স্থিতিশক্তি আমরা জানি কি, পোটেনশিয়াল এনার্জি আমরা জানি mgh। ওকে, mgh অর্থাৎ হাইটের উপর ডিপেন্ড করে। আর বিশেষ করে যদি আমরা পোটেনশিয়াল এনার্জি জানি যে হাফ mv² হয়। ওকে, তাহলে যখন আমরা কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, তাহলে সর্বোচ্চ অবস্থানে কি হবে, সে একটু থেমে যাবে, তারপরে আবার অভিকর্ষের টানে নিচের দিকে কিন্তু পড়তে থাকে। তাহলে হাইয়েস্ট পজিশনে, তাহলে এইচটা কি হাইয়েস্ট আছে, তাহলে ম্যাক্সিমাম এইচ আছে। তাহলে ম্যাক্সিমাম এইচ থাকার জন্য কি হয়েছে, এর পোটেনশিয়াল এনার্জিটা অর্থাৎ স্মৃতিশক্তির মানটা কি হয়ে যাবে, সর্বাধিক। ঠিক আছে, স্মৃতিশক্তির মানটা হয়ে যাবে কি, সর্বাধিক। আর পোটেনশিয়াল এনার্জি কেন শূন্য হবে, কারণ আমি বললাম কি সর্বোচ্চ উষ্ণতা সে থেমে যাবে, দিয়ে তারপরে কিন্তু পড়তে থাকবে, অর্থাৎ গতিশক্তির মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে অ্যান্সার বি হচ্ছে কারেক্ট হয়ে যাবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে ম্যাক্সিমাম, আর গতিশক্তি যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে, গতিশক্তি যেটা হচ্ছে, হ্যাঁ যেটা বললাম, গতিশক্তির মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন কি দেখি। হ্যাঁ, বলেছে এটা একটি মানে রটেন স্মেল, মানে দুর্গন্ধ, পচা গন্ধ আর কি। তো লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফেটের যদি আমরা ফেরাস সালফাইডের যদি বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে রিয়াকশনটা লিখে দিয়েছি। দেখো, ফেরাস সালফাইড FeS H2SO4 এর সঙ্গে রিয়াকশন করে FeSO4 ফেরাস সালফেট
প্লাস H2S, ঠিক আছে, এই যে H2S হাইড্রোজেন সালফাইড, ওকে, এই হাইড্রোজেন সালফাইড গঠন করছে, ওকে, তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে এ। দেখো আমি ইউটিউবে ধরো আমি কোশ্চেনের অ্যান্সার সঙ্গে সঙ্গে করছি, তোমরা কিন্তু কি করতে পারো, ভিডিওটাকে অফ করে দিতে পারো, ঠিক আছে, গিয়ে ভিডিওটাকে অফ করে নিজেরা কোশ্চেনটাকে মানে কোশ্চেনের অ্যান্সারটাকে ঠিক করো, তারপরে আমার ভিডিওটা দেখো, দিলে নিজেরা ঠিক করছো কি ভুল করছো তাহলে মিলে যাবে, ঠিক আছে, প্র্যাকটিসও হয়ে যাবে। আর যেটা যেটা জানো না সেটাও তোমাদের কি হবে, মনে থেকে যাবে। আচ্ছা এবার নেক্সট কোশ্চেন দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে আয়নিক কম্পাউন্ড, এটা মজার কোশ্চেন আছে। আয়নিক কম্পাউন্ড কাকে বলি, দেখো আয়নিক আমরা জানি সমযোজী যৌগ আর একটা হচ্ছে আয়নীয় যৌগ, তাহলে সমযোজী যৌগ কাকে বলবো আর আয়নীয় যৌগ কাকে। সাধারণত কি হয়, একটা ধাতু এবং অধাতু যদি থাকে, ধাতু এবং অধাতু থাকলে তাহলে ধাতুর টেন্ডেন্সি হচ্ছে কি, যে ইলেকট্রনকে ছাড়া, ওকে, কারণ হচ্ছে ধাতুর মধ্য দিয়ে কারেন্ট যায়, কারেন্ট যাওয়া মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো যাচ্ছে, তাহলে ইলেকট্রন ছাড়বে সে, ঠিক আছে, তাহলে আর অধাতু কি করবে, ইলেকট্রনকে গ্রহণ করবে, ঠিক আছে, তাহলে ধাতু যদি ইলেকট্রন ছাড়ে ওটা ক্যাটায়ন হবে, আর মানে অধাতু অধাতু যদি কি হয় না ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হবে, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন এর মধ্যে একটা তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের প্রভাবে তারা কি হচ্ছে আয়নীয় যৌগ গঠন করে। তাহলে একমাত্র দেখো এখানে দেখি কার্বন এবং হাইড্রোজেন, কিন্তু কার্বন অধাতু, ঠিক আছে, হাইড্রোজেনও প্রায় কিন্তু অধাতুর মধ্যে পড়ছে। আচ্ছা কার্বন অক্সিজেন এও দুজনও অধাতু, হাইড্রোজেন অক্সিজেন এই এটাও কিন্তু প্রায়, অক্সিজেন তো অধাতুই, হাইড্রোজেন প্রায় অধাতু, ঠিক আছে, তো সেই জন্য অ্যান্সারটা হয়ে যাবে সি, NaCl, কারণ এটা Na+Cl-, তাহলে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, অ্যাট্রাকশন আয়নীয় কম্পাউন্ড তৈরি করছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নীয় যৌগ। কারণ বললাম ধাতু আর অধাতু থাকতে হবে, দিলেই হচ্ছে তোমার কি হয়ে যাবে, আয়নীয় যৌগ হয়ে যাবে, আর বাকিগুলো সবই কিন্তু সমযোজী যৌগ, ঠিক আছে, ওকে, দেখা যাক। আচ্ছা দেখা যাক। আচ্ছা তোমাদের তোমাদের সামনে এবার নেক্সট যে স্লাইড নিয়ে এসেছি তার জন্য কি কোশ্চেন অপেক্ষা করছে দেখ, দেখা যাক। বলেছে when a ray of monochromatic light of red color passes through a prism we get an other side, বলছে যে যখন একটা প্রিজমের ওপর, ঠিক আছে, রেড মানে এক বর্ণী মানে হচ্ছে শুধু লাল, এক বর্ণী লাল কালারের লাইট যদি ফেলা হয় তাহলে অপর দিকে কি হিসাবে নির্গত হবে, অপর দিকে মানে অপর দিকে প্রিজম তো বিচ্ছুরণ হয়, তাহলে প্রিজমে ডিসপারশন হয়, তাহলে অপরের দিকে তোমার হচ্ছে রেড কালার নির্গত হবে না অন্য কোনো কালার হবে, তো অবভিয়াসলি রেড কালারই হবে, কারণ এটা তো এক বর্ণী বলেছে, যদি আমার বলতো বহুবর্ণী তাহলে অন্য অন্য বিভিন্ন রকম কালার পাওয়া যেত, বা যদি দ্বিবর্ণী হতো, ঠিক আছে, মানে ত্রিবর্ণী বা বহুবর্ণী হতো তাহলে কিন্তু অনেকগুলো কালার পাওয়া যেত, যেহেতু এটা কি বলেছে একবর্ণী, তাহলে আমার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এ, ঠিক আছে, একবর্ণী মানে একটি মাত্র লাল কালারের কোটি পাওয়া যাবে, কিন্তু অপরপক্ষে যদি যদি সাদা আলো হতো তাহলে সাদা আলোর ক্ষেত্রে কিন্তু ওরা যেহেতু বহুবর্ণী তাহলে কিন্তু সাতটা কালার মানে সাতটা কালারের কিন্তু কোটি পাওয়া যেত, কারণ প্রিজমের ক্ষেত্রে বিচ্ছুরণ হয়, তাহলে সাতটা আলাদা কিন্তু কালারের কোটি কিন্তু এখানে পাওয়া যেত, ঠিক আছে, খেয়াল রাখবে, সাদা আলো হলে সাতটা সাতটা বর্ণের। আচ্ছা নেক্সট আমাদের জন্য কি ম্যাথমেটিক্যাল প্রবলেম অপেক্ষা করছে দেখি। হ্যাঁ বলেছে দেখো, যে একজন ছাত্রী 10 মিটার/সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে যাচ্ছিল, স্কুলের সামনে এসে ব্রেক কষলো, তাহলে ব্রেক কষলো মানে কি, স্টুডেন্টটা সাইকেলের উপর একটা বল প্রয়োগ করছে, তাহলে ওই বলটার মান জানতে চাইছে, ছাত্রটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করছে, তাহলে এটা সাধারণত আমরা নিউটনের দ্বিতীয় যে গতিসূত্র আছে, সেই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা অঙ্কটা করে দিই। দেখো এখানে আমি একটু করে দিয়েছি ম্যাথটা, তাহলে ফোর্স সমান এম ইন্টু এ, আমরা দ্বিতীয় গতিসূত্র আমরা নিউটনের জানি, এখানে এমটা ফোর্স মাসটা দেওয়া হচ্ছে সাইকেল উইথ স্টুডেন্ট 50 কেজি, অ্যাক্সিলারেশন কত হবে, অ্যাক্সিলারেশন যে v-u/t, আমরা v = u+at জানি, তাহলে 10 - 0/5 মানে 2 হচ্ছে, তাহলে 50, তাহলে ফোর্স কত হয়ে যাবে 50 × 2 মানে হচ্ছে 100 নিউটন হবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 100 নিউটন, ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখা যাক। আচ্ছা বলছে যে একটি বস্তু কোন তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে, কখন হবে, কখন হবে, আর যদি এক আমরা কন্ডিশনটা দেখো, কন্ডিশন বলছে যে যদি বস্তুর ওজন প্লবতার থেকে বেশি হয় তাহলে বস্তুটা একদম ডুবে যাবে, ঠিক আছে, আচ্ছা বস্তুর ওজন ও প্রবণতা 2 0 এটা কখনো সম্ভব নয়, আর বস্তুর ওজন প্রবণতার সমান হয়, আর একটা বলেছে দেখো বস্তুর ওজন প্রবণতার থেকে কম হয়, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাহলে কম হলে নিশ্চয়ই সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে না, অর্ধেক অর্ধেক, সেই জন্য এর আমরা একটু কন্ডিশনটা দেখি,
দেখা যাক কি কন্ডিশন। আচ্ছা দেখো এখানে কি বলেছে, বলেছে তরলে ডোবার শর্ত যদি W1 গ্রেটার দেন W2 হয়ে যায়। ঠিক আছে, তরলে ডোবার শর্ত W1 মানে হচ্ছে এখানে ধরবো W1, W1 দেখো W1 টা এখানে ধরা হচ্ছে কি যে আহ, বস্তুর ওজন, আর আর একটা হচ্ছে প্লবতা। ঠিক আছে, তাহলে বস্তুর ওজনটা যদি প্লবতার থেকে বেশি বেশি হয়, ঠিক আছে, তাহলে তরল ডুবে যাবে, তরলে ডুবে যাবে। আচ্ছা, তরলে নিমজ্জিত অবস্থায় ভাসমানের শর্ত। ঠিক আছে, এই যে বলেছি দেখো, তরলে নিমজ্জিত অবস্থায় ভাসনের শর্ত। তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় ভাসমানের শর্ত হলে কি, তাহলে দুটো সমান হবে, অর্থাৎ দুটো প্লবতা আর হচ্ছে বস্তুর ওজন যদি সমান হয়ে যায় তাহলে এটা কিন্তু নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর উল্টাটা যদি W2 বেশি হয়ে যায় তখন কি হয়ে যাচ্ছে, অর্থাৎ আহ, তোমার হচ্ছে এই যে আংশিক নিমজ্জিত অবস্থায় কখন ভাসবে, না যদি প্লবতা বলটা বেশি হয় বস্তুর ওজনের অপেক্ষা কম। ওকে, তাহলে বস্তুর ওজন অপেক্ষা যদি আহ না বস্তুর ওজন অপেক্ষা কম হলে, কোনটা, প্লবতা যদি বস্তুর ওজন অপেক্ষা কম হয় তখন ওটা ওই আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি অপেক্ষা করছে আমাদের জন্য। আচ্ছা, এবার বলছে হিলিয়াম। হিলিয়ামে কি থাকছে, হিলিয়ামে কটা প্রোটন, ইলেকট্রন, কটা নিউট্রন। দেখো হিলিয়াম আমরা জানি কি, হিলিয়াম 4 2, হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4, আর হচ্ছে তোমার হচ্ছে প্রোটন 2, মানে এরকম থাকে না, জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে ওটা হচ্ছে কত, 2। তাহলে প্রোটন যদি 2 হয়, আমরা জানি কি প্রোটন 2, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে প্রোটন যদি 2 হয় তাহলে ইলেকট্রনও কি হবে, দুটো হবে, কারণ সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। ওকে, তাহলে প্রোটন যদি 2 হয় তাহলে ইলেকট্রনও 2 হবে, তাহলে প্রোটন দুটো, ইলেকট্রন দুটো, তাহলে প্রোটন দুটো, এখানে 4টি প্রোটন তো জীবনে হবে না, তো 4টি ইলেকট্রন জীবনে হবে না, এখানে 2টি ইলেকট্রন বলেছে, তাহলে দুটো প্রোটন অবশ্যই হবে, দুটো ইলেকট্রন, তাহলে নিউট্রন কটা হবে, না A মাইনাস জেড করে দিতে হবে, দিলে কি হবে, দুটো হবে, তাহলে এটা ডি হয়ে যাবে অ্যান্সার। ওকে, দুটো প্রোটন, দুটো নিউট্রন, দুটো ইলেকট্রন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, কি স্লাইডে আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কোনটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে দেখো ওয়েট না মাস না এরিয়া না টাইম। দেখো এরিয়া, টাইম তো জীবন হবে না ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া হবে, কেন, এরিয়ার মানও আছে আর দিকও আছে, ম্যাগনিটিউড আছে। তাহলে এটা একটা কি হচ্ছে, ডিরেকশন। তাহলে এটা একটা ডিরেকশন আছে, তাহলে এদিকে আমরা যাচ্ছি, উত্তর দিক না হলে পশ্চিম দিক বা পূর্ব দিক, এবং কত মিটার যাচ্ছি, তাহলে এরিয়া ম্যাগনিটিউড আছে, তাহলে এর একটা কি হচ্ছে, এরিয়া, এবং তোমার হচ্ছে ডিরেকশন আছে, তাহলে এই ক্ষেত্রফল হয়ে যাবে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ভর হবে না। ওকে, ভর হবে না। হ্যাঁ, ওজন হতে পারে, অবশ্যই ওজন হবে, কারণ হচ্ছে ওজন অবশ্যই হবে, কারণ হচ্ছে ওজনটা ক্রিয়া করে অভিকর্ষের দিকে। ঠিক আছে, তাহলে অভিকর্ষের একটা পার্টিকুলার ডিরেকশন আছে, তাহলে হচ্ছে অভিকর্ষ বলের একটা পার্টিকুলার ডিরেকশন আছে, তাহলে এটা ওজনটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে দুটো অ্যান্সার হবে, এ হবে আর সি হবে, টাইম হবে না আর ভরও হবে না, এখানে কিন্তু দুটো অ্যান্সার কারেক্ট, এ এবং সি। ঠিক আছে, আশা করি তোমরা কোশ্চেনের অ্যান্সার গুলো বুঝতে পারলে। আর যদি তেমন বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মানে কমেন্টে জানাও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে খুব খুব বেশি করে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এর পরেও কিন্তু মানে তোমরা উৎসাহ দেখালে কিন্তু আমি এরপরে আবার কিন্তু ভিডিও নিয়ে আসছি। এটা আমার সেকেন্ড ভিডিও ছিল, এরপরে 2022-এর সেকেন্ড যে সেশন আছে সেই সেকেন্ড সেশনের কোশ্চেন নিয়ে আসবো। এবার তোমরা যদি আরো উৎসাহ দেখাও আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজও করতে থাকবো। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ মানে তোমাদের এই যে তোমার হচ্ছে এএনএম এবং জিএনএম যে এক্সাম আছে, তাহলে ওর যে চ্যাপ্টার ওয়াইজ আছে সেই চ্যাপ্টার ওয়াইজ এর কিন্তু কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি সলভ অবশ্যই করবো। ঠিক আছে, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।